মধ্যে কিন্তু ভরাট, আইন অথবা গয়েন মাঝের যেগুলো এগুলোর বৃত্ত কি ভরাট করা। কিন্তু কিন্তু শোনেন, আমাদের এই অনেক ব্যক্তিরা ভুলটা করে কোথায়, ফাকে গয়েন বলে, গয়েনকে ফা বলে, কথা বলে না, ঠিক নেই? এই ভুলটা হয়ে যায় কেন জানেন? এই ভুলটা হয় এই জন্য যে সে বুঝতে পারে না ফাটা কিরকম আর গয়েনটা কিরকম। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তা আমরা গত ক্লাসে আমরা কি পড়াইছিলাম, দেখি আমার খাতাটা থেকে একটু বের করা যায় কিনা। হ্যাঁ, এই যে আমরা বলছিলাম, একটু স্মরণ করে দিই গত পড়াটা। গত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে রাবেয়া একজন ব্যক্তির নাম, বলছিলাম, মনে আছে? এই রাবেয়া যখন সে ঘরে থাকে তখন তার ড্রেস হয় একটা, সে যখন স্কুলে যায় তখন তার পোশাক হয় আরেকটা, সে যখন বিয়ে বাড়িতে যায় তখন তার পোশাক হয় আরেকটা। এই এক্সাম্পলটা দিয়ে আমি এইটাই আপনাদেরকে প্রমাণ করাইতে চাইছিলাম যে ধরেন বা একটা হরফের নাম, এই বা হরফটা যখন শব্দের শুরুতে আসে তখন তার রূপ হয় একটা, এই বা শব্দ যদি শব্দের মাঝখানে আসে তখন তার রূপ হয় আরেকটা, এই বা শব্দ যখন শব্দের শেষে যায় তখন রূপ হয় আরেকটা। মনে আছে? তো এখন আসেন আমরা এরপরে আরেকটু সামনের দিকে আগায়া যাই। বায়ের, আচ্ছা আমি এই অংশটা একটু নতুন করে আবার লিখবো আমরা সবাই, আপনারা না লেখলেও হবে, সমস্যা নাই, আপনারা একটু শুনতে থাকেন ভালো করে মনোযোগ দিয়ে, তাইলেই হবে। আমি এখানে লিখলাম, আচ্ছা এটা হলো, আচ্ছা এখানে পূর্ণ আগে কথাটা লেখা নেই, পূর্ণ মানে পূর্ণ একটা ঘর আমি আলাদা খাতায় লিখতেছি। এটা হলো পূর্ণ, তারপরে হলো শুরুর, আচ্ছা আরেকটা হলো মাঝের, আরেকটা হলো শেষের, শেষের। আচ্ছা তাহলে খেয়াল করেন, একটা হলো পূর্ণ হরফ। পূর্ণ হরফ কোনটা? পূর্ণ হরফ হলো আমরা যে 29টা আরবি হরফ শিখছিলাম ওগুলা সব পূর্ণ হরফ। 29টা আরবি হরফ কি পূর্ণ হরফ, ওগুলো সব পূর্ণ। হ্যাঁ, তো যেমন মনে করেন আলিফ আছে না, আলিফের তেমন কোনো পরিবর্তন ঘটে না, এই জন্য আলিফটা লেখার দরকার নেই। তো পূর্ণ যদি বা লিখি, পূর্ণ বা লিখতে গেলে বইয়ের মধ্যে যেরকম বা লেখা আছে ওই রকম, এইটা হলো পূর্ণ বা। মানে আরবি হরফগুলো যে আমরা পড়ছিলাম প্রথমে, হ্যাঁ, ওই জায়গায় হরফগুলো যেইভাবে লেখা আছে ওইটার নাম কি? পূর্ণ হরফ। হ্যাঁ, 29টা হরফ এগুলো সবই পূর্ণ হরফ। কিন্তু এখন আসেন, তো আমি বা পূর্ণ বরাবর বা লিখলাম। এখন আসেন, এই পূর্ণ বাটা যদি শব্দের শুরুতে যায় তখন তার রূপ চেঞ্জ হইয়া এইরকম হইয়া যায়, যেটা আপনারা বইতে দেখতে পাচ্ছেন। বইয়ের মধ্যে দেখেন লেখা আছে শুরুর বা, যেটা শুরুর বা কি একটু ব্যতিক্রম না? হ্যাঁ, শুরুর বাটা কিন্তু একটু ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা যদি মাঝের বা হয় তখন সেই বাটা হবে এই রকম, ঠিক এরকম বইয়ের মধ্যে লেখা আছে, একটু ভালো করে দেখেন। এরপরে যদি শেষের বা হয় তাহলে একটু হালকা রেখা টানা থাকে, এরপরে
পূর্ণ বায়ের মতোই দেখতে দেখা যায়। এই যে শেষের বাটা, এটার মধ্যে দেখবেন ডান দিকে ছোট্ট করে একটু রেখা টান দেওয়া আছে না? এইটার অর্থ কি? এইটার অর্থ হলো এখানে অন্য হরফও কি হবে? যুক্ত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, আমি যদি এই বায়ের উপরে একটা নোক্তা দিই, কয়টা নোক্তা দিব? তখন কিন্তু এটা নুন হয়ে যাবে। বলেন তো কি হবে? আচ্ছা, নুন হয়ে যাবে। এখন আমি এই শুরুর বায়ের উপরে যদি ছোট্ট করে একটা নোক্তা দিই, তখন সেটা কি হবে? শুরুর নুন হবে। বলেন তো কি হবে? আচ্ছা, মাঝের যে এখানে বা লেখা আছে, আমি যদি উপরে ছোট্ট করে একটা নোক্তা দিই, তাহলে কি হবে? মাঝের নুন হবে। মাঝের নুন হবে। আচ্ছা, আমি যদি এই শেষের বায়ের উপরে ছোট্ট করে একটা নোক্তা দিয়ে দিই, তাহলে কি হবে? শেষের নুন হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, আমি বায়ের উপরে নুনের সাথে আমি আরেকটা নোক্তা যুক্ত করতে চাই, একটার জায়গায় দুইটা দিতে চাই। এখন কি হইল? মানে হ্যাঁ, শুরুর তা হইল। আচ্ছা, আমি যদি এই মাঝের বায়ের উপরে যে নুনটা আছে, নুনের সাথে আরেকটা নোক্তা দিই, তাহলে মাঝের, আচ্ছা, শেষ দিকে আইসা যদি সাথে আরেকটা নোক্তা লাগাই দিই, তাহলে শেষের, হ্যাঁ। এখন আসেন, এই যে পূর্ণতা, প্রথম যেটা, এটা হলো পূর্ণতা। পূর্ণতায়ের উপরে আমি যদি আরেকটা নোক্তা দিই, মানে তিনটা নোক্তা দিলাম, এখন কি হবে? পূর্ণ সা। বলেন পূর্ণ সা। হ্যাঁ, আমি যদি এই শুরুর তায়ের মধ্যে আরেকটা নোক্তা দিই, তিনটা দিলাম, এখন আমি যদি মাঝের তায়ের মধ্যে একটা নোক্তা দিয়ে দিই, মাঝের সা। আচ্ছা, শেষের যে তাটা আছে, শেষের তা, এখানে আছে দুই নোক্তা, আমি উপরে আরেকটা নোক্তা বাড়াইয়া দিলাম, এখন এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা একটা বর্ণ দিয়ে প্রায় 4টা বর্ণের শুরু, মাঝ এবং শেষ শিখতে পারলাম। কথা কি ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা, এখানে তো আরও কিছু ঘটানো যাবে। হ্যাঁ, আরও ঘটানো যাবে। দেখেন, এই যে পূর্ণ বাটা, আমি যদি নিচে এক নোক্তার সঙ্গে আরেকটা নোক্তা বাড়াই দিই, তখন কি হবে? ইয়া হয়ে যাবে। পূর্ণ ইয়া হয় না, মানে নোক্তা দুইটা নিচে থাকলে সেটা কিন্তু ইয়াই হয়ে যায়। কি হয়? আচ্ছা, বায়ের নিচে একটা নোক্তা আছে, আমি আরেকটা নোক্তা বাড়াই দিলাম, এখন শুরুর ইয়া। আচ্ছা, মাঝের বায়ের সঙ্গে আমি আরেকটা নোক্তা বাড়াই দিলাম, এখন মাঝের ইয়া। আর শেষে আইসা আমি আরেকটা নোক্তা বাড়াই দিলাম, এবং যদি মাথাটাকে একটু নিচের দিকে এনে এইভাবে দিয়া দিই, তাহলে এইটা হয়ে যাবে শেষের ইয়া। কি হবে? হ্যাঁ। তাহলে দেখেন, একটা বর্ণ দিয়ে অথবা একটা হরফ দিয়ে প্রায় 5টা আমরা কিন্তু শিখে ফেললাম। হ্যাঁ, 5টা হরফ শিখা আমাদের শেষ। বলেন না আলহামদুলিল্লাহ। এখন আসেন, আলিফ বা তা সা হয়ে গেল, এখন জিম লিখবো, পূর্ণ জিম। বলেন তো কি লিখবে এখন? এইটাকে বলা হয় পূর্ণ জিম। আচ্ছা, পূর্ণ জিম এইটা যদি শুরুতে আসে, তখন জিম হয় এইরকম। আপনারা বইতে একটু লক্ষ্য করেন, এটা হলো শুরুর জিম। কিসের জিম এটা? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি মাঝের জিম লিখি, তাহলে দুই দিকে রেখাটা টানা থাকবে। এই ডান দিকেও রেখা টানা থাকবে, আর মাঝখানে জিম হইয়া বাম দিকেও রেখা টানা থাকবে। এইটার অর্থ হলো দুই দিকেই অন্য হরফ যুক্ত হবে, যার কারণে মাঝখানে জিমটা পড়ে যাবে। তো এটা হলো মাঝের জিম। বলেন তো কি লিখছি? মাঝের। আচ্ছা, এখন আসেন শেষের জিম। তো শেষের জিমের প্রথমে রেখা টানা থাকবে, একটু রেখা টানা থাকবে, এরপরে জিম লেখা হয়ে যাবে। তাহলে এখানে আমরা শুরুর জিম শিখলাম, মাঝের জিম শিখলাম এবং শেষের জিম শিখলাম। আচ্ছা, আমি যদি এই জিমের সবগুলো নোক্তা কাইটা দিই, তাহলে কি হয়ে যাবে বলেন তো? হ্যাঁ, পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। মানে আমি যদি নোক্তাটা কি করে দিই, কাইটা দিই,
ঠিক না? আর নোক্তা দিলে পূর্ণ জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। আচ্ছা, আমরা যদি নিচের নোক্তা বাদ দিয়া উপরে একটা করে নোক্তা দিই তখন কি হয়ে যাবে? প্রথম হবে পূর্ণ খ, শুরুর খ, মাঝের খ, শেষের। তাহলে দেখেন একটা হরফ দিয়ে তিনটা হরফ কিন্তু শিখা আমাদের হইয়া গেল। হ্যাঁ, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা সিন লিখবো। বলেন তো কি বলছি? সিন। এইটা আমি পূর্ণ সিন লিখছি, পূর্ণ সিন। এখন আমি শুরুর সিন যদি লিখতে চাই, শুধু দাঁতগুলো দেব, তিনটা দাঁত দিয়া জাস্ট একটু রেখা টেনে দিব। এইটার নাম হলো শুরুর সিন। বলেন। তারপরে দুই দিকে রেখা টাইনা মাঝখানে দাঁত দিয়া যদি মানে বাম দিকে রেখা একটু টেনে দেই, তাহলে সেটাকে বলা হয় মাঝের সিন। এরপরে ডান দিকে রেখা টান দিয়া যদি আমরা একটা সিন, পূর্ণ সিনই লেখা দেই, তাহলে সেটাকে বলা হয় শেষের সিন। আচ্ছা, আমি যদি এই পূর্ণ সিনের উপরে তিনটা নোক্তা দিই, এখন কি পূর্ণ সিন থাকবে? তাহলে কি হবে? পূর্ণ সিন। আপনারা কিন্তু এই পড়াটা বইয়ের 21 পৃষ্ঠায় পাবেন। বইটা সামনে রাখেন। হ্যাঁ, 21 পৃষ্ঠায় পাওয়া যাবেন। এখন আসেন এই যে শুরুর সিন, শুরুর সিনের উপরে যদি আমরা দুইটা নোক্তা, তিনটা নোক্তা দেই, তখন কি হবে? শুরুর সিন। এরপরে মাঝের সিনের উপরে তিনটা নোক্তা দিলাম, এখন হয়ে গেছে মাঝের সিন। এরপরে শেষের সিনের উপরে যদি তিনটা নোক্তা দিই, তাহলে শেষের সিন। হ্যাঁ, তাহলে একটা হরফ দিয়ে আমরা দুইটা হরফ শিখে ফেললাম। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না ক্ষতি? হ্যাঁ, হ্যাঁ, যে যত বেশি প্রশংসা করবেন তত বেশি আল্লাহ নেয়ামত কি করবেন? আচ্ছা, এখন আসেন আমরা পূর্ণ সদ লিখবো। কি লিখবো বলেন না? পূর্ণ সদে। আচ্ছা, শুরুর সোয়াদটা কেমন লাগে জানেন? শুধু সোয়াদের মাথাটা লেখা শুধু বাম দিকে একটু রেখা টেনে দিব, তাহলে এটা হলো শুরুর সদে। তারপরে মাঝের সোয়াদ লিখতে গেলে প্রথমে রেখা রাখবো, এরপরে সোয়াদের মাথা দিয়া তারপরে বাম দিকেও একটু রেখা টেনে দিব, তাহলে দুই দিকে রেখা থাকবে। এটাকে বলা হয় মাঝের সদে। এরপরে শেষের সোয়াদটা কিভাবে লিখবো? সোয়াদের মাথা, প্রথমে সোয়াদের সাথে একটু রেখা টানা থাকবে, রেখা টান দিয়ে সোয়াদের মাথা তৈরি করে পূর্ণ সোয়াদের মতোই আমরা লেখা দিব। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় শেষের সদে। আচ্ছা, আমি যদি সোয়াদের উপরে নোক্তা দিয়া দেই, হ্যাঁ, তারপরে এই দেখেন শুরুর দদে, মাঝের দদে, শেষের দদে। কি ব্যাপার, সহজ লাগে না কঠিন লাগে? আচ্ছা, এখন আসেন আমরা পূর্ণ আইন লিখবো। কি আইন? পূর্ণ আইন। হ্যাঁ, পূর্ণ আইন। এরপরে দেখেন আমরা শুধু আইনের মাথাটা নিয়ে বাম দিকে একটু রেখা টেনে দিব। হ্যাঁ, যেমন আমি একটু লেখা দেখাই, এই যে এটা হলো শুরুর আইন। তারপরে দেখেন প্রথমে রেখা টান দিয়ে তারপরে মাঝখানে আইনের এইরকম ভাবে দুই দিকে একটু কোনাকানি থাকবে আর কি, যুক্ত করে দিয়া এরপরে বাম দিকে একটু রেখা টেনে দিব, তাহলে এইটাকে বলা হবে মাঝের আইন। বলেন। এরপরে দেখেন একটু রেখা টেনে তারপর আইনের মাথাটা তৈরি করে নিচের দিকে পূর্ণ আইনের মতোই আমরা লম্বা করে দিয়া দিব, সেটাকে বলা হবে শেষের আইন। আচ্ছা, এখন আমরা যদি আইনের উপরে একটা নোক্তা দিয়া দেই, এখন কি আইন থাকবে?
জি না হুজুর গয়েন গইন হয়ে যাবে। তাহলে বলেন শুরুর গইন, শুরুর গয়েন মাঝের গইন, মাঝের গয়েন শেষের গইন। শেষের গয়েন শোনেন, এই যে আমরা যে এই মাঝের গইন এবং শেষের গইন লিখলাম, এগুলোর ভিতরে বৃত্তটা ভরাট থাকবে। বইয়ের মধ্যে কিন্তু ভরাট, আইন অথবা গইন মাঝের যেগুলো, এগুলোর বৃত্ত কি ভরাট করা। বরাত কিন্তু কিন্তু শোনেন, আমাদের এই অনেক ব্যক্তিরা ভুলটা করে কোথায়, ফাকে গইন বলে, গইনকে ফা বলে, কথা বলে না, ঠিক নেই? জি হুজুর এই ভুলটা হয়ে যায় কেন জানেন? এই ভুলটা হয় এই জন্য যে সে বুঝতে পারে না ফাটা কীরকম আর গয়নটা কীরকম। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি আমি শুরুর ফা লিখতে যাই, তাহলে ফা লেখা বাম দিকে জাস্ট সরল রেখা টানা থাকবে, এটাকে বলা হয় শুরুর ফা। শুরুর ফা এরপরে দেখেন, প্রথমে রেখা টেনে গোলাকার করে মাঝখানে একটা বৃত্তের মতো এঁকে এরপর বাম দিকে যদি একটু রেখা টেনে দেই, তাকে সেটাকে বলা হয় মাঝের ফা। এরপরে দেখেন, রেখা টেনে বৃত্ত এঁকে যদি পূর্ণ ফায়ের মতো লেখা দেই, তখন সেটাকে বলা হয় শেষের ফা। শেষের ফা আচ্ছা, এখন আসেন পার্থক্যটা বোঝা দেয়, গয়ন আর ফায়ের মধ্যে পার্থক্য। গয়ন এর ভিতরে বৃত্ত ভরাট থাকবে, কিন্তু লিখতে গেলেও তার ভরাট করা যায় না, লিখতে গেলে মাঝখানে ফাঁকাই থাইকা যায়। কিন্তু বইয়ের মধ্যে কিন্তু বৃত্ত ভরাট করা আছে। গয়নের অথবা আইনের মাঝখানে ভরাট আছে না নাই দেখেন না? আছে আর ফা যেটা, এটা কিন্তু মাঝখানে ফাঁকা আছে। জি তাই এবং ওই ফাটা হলো গোলাকার, আর আইন অথবা গয়নের মাঝখানে এটা কিন্তু একটু চ্যাপ্টা। একটু চ্যাপ্টা আমি দর্শকদেরকে একটু সরাসরি বই থেকে দেখাই দিতে চাই, কারণ এই জায়গাটা ভুল হয় বেশি। এই দেখেন দর্শকরা, এখানে আইন অথবা গয়ন মাঝখানে ভরাট, কিন্তু ফায়ের মাঝখানে কিন্তু ভরাট না, এটা ফাঁকা। আর ফাটা পূর্ণাঙ্গ গোল থাকবে, দেখতে গোলাকার, কিন্তু গয়ন কিন্তু গোলাকার না, একটু চ্যাপ্টা। এবার বুঝতে পারছেন সবাই? জি হুজুর জি জি হ্যাঁ। আচ্ছা, এখন আসেন আরেকটা মজার কথা বলি। এই যে ফাটা, ফায়ের মধ্যে নক্তা কয়টা? একটা যদি আমি আরেকটা নোক্তা দিয়া দিই, এখন কি ফা আছে? জি না হুজুর কফ কফ হয়ে গেছে, বড় কফ হয়ে গেছে। এবং দেখেন শুরুর যে ফাটা, শুরুর ফায়ের মধ্যে আরেকটা নোক্তা দিয়ে দিলাম, এখন শুরুর। কফ তারপর দেখেন মাঝের কফ, মাঝের কফ শেষের কফ। শেষের কফ হ্যাঁ, সহজ না কঠিন? সহজ হুজুর হ্যাঁ, সহজ লাগবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমি একটা ত লিখতে চাই। ত বলেন তো কি বলছি? তো হ্যাঁ, মাইক্রোফোন অফ করে কথা বলবেন, মাইক্রোফোন অফ করে। হ্যাঁ, ত লিখলাম, কি লিখছি বলেন না? তো ত। তো পূর্ণ ত তো কীরকম সেটা চিনেন আপনারা। আমি একটা শুরুর ত লিখি। শুরুর ত লিখতে গেলে আপনার পূর্ণ তর মতোই হবে, তবে বাম দিকে একটু রেখা টানা থাকবে, কথা বুঝে নেই। জি জি পূর্ণ তোয়ার মতোই থাকবে, তবে বাম দিকে একটু রেখা টানা থাকবে, জাস্ট এতটুকু। এটাকে বলা হয় শুরুর ত। তো আচ্ছা, এরপর দেখেন, যদি মাঝের ত লিখতে যান, তাহলে ডান দিকে রেখা টানা থাকবে, তারপরে তোয়ার মাথা দিয়া বাম দিকেও রেখা টানা থাকবে, এটাকে বলা হয় মাঝের ত। মাঝের তো এরপরে শেষের তোয়া কিভাবে লেখে? আপনার রেখা টান দিয়ে তোয়া লেখা শেষ, এরপর আর কোনো বাম দিকে কোনো রেখা টানা থাকবে না, সেটাকে বলা হয় শেষের ত। শেষের তো আচ্ছা, এখন আসেন আমি এখন নোক্তা দিয়ে দেব। শুরুর জ, শুরুর জ মানে নোক্তা দিলে তো জোয়া হয়ে গেল, তাই না? আচ্ছা, মাঝের জ, মাঝের জ শেষের জ। শেষের জ এই যে, তাহলে একটা হরফ দিয়ে দুইটা হরফ শিখা আমাদের হইয়া গেল এই তো, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাহলে আইন গয়ন ফা কফ কাফ বাকি রয়েছে না? কাফটা রয়ে গেছে মাঝখানে। আচ্ছা ধরেন, তাহলে কাফটা ধরেন, আমি সেটাও দেখায় দিই। কাফ আমরা পূর্ণ কাফ যদি লেখি, তাহলে এরকমভাবে লিখতে হবে।
এরকম মাঝখানে একটা এরকম পেঁচানো দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় পূর্ণ কাফ। বলেন না পূর্ণ। কাপ আচ্ছা, যদি পূর্ণ কাফকে শুরুর কাফ বানাইতে যায়, মানে শব্দের শুরুতে কাফটা কীরকম আসে, তখন হইয়া যাবে এরকম। আপনারা বইতে লক্ষ্য করেন, এরকম দিয়া এরকম টান দিবেন এবং এইটা এরকম দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় শুরুর কাফ। শুরুর কাপ এরপরে দেখেন মাঝের কাফটা হলে দুই দিকে রেখা টানা থাকবে, এই দিকে দুই দিকে রেখা টেনে মাঝখানে এরকম উঠে টান দিয়ে দিতে হবে, লম্বা টান, তাহলে এটা যাবে মাঝের কাফ। মাঝের তারপরে ছোট কাফটা হলো ডান দিকে জাস্ট একটু রেখা টানা, এরপরে পূর্ণ কাফের মতোই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শেষের কাফ। শেষের কাপ এরপরে বাকি রইল লাম। বাকি রয়েছে কি? লাম লাম। পূর্ণ লাম তো কিভাবে লেখে বা সেটা তো আপনারা জানেন। তো শুরুর লাম হলো জাস্ট একটা আলিফের মতো দিয়া বাম দিকে জাস্ট রেখাটা টান দিয়া দিবেন, তখন আর এটা আলিফ থাকবে না, লাম হয়ে যাবে। বলেন না শুরুর লাম। তারপরে দেখেন দুই দিকে রেখা টানা থাকবে, মাঝখানে আলিফের মতো একটা থাকবে, তো এটাকে বলা হবে মাঝের লাম। মাঝের আর শেষের লাম হইল প্রথমে একটু রেখা টানা থাকবে, এরপরে উপরের দিকে দিয়া নিচের দিকে টান দিয়া পূর্ণ লামের মতোই লিখতে হবে, সেটাকে বলা হয় শেষের লাম। এরপরে লামের পরে আরেকটা হরফ আছে, নাম হলো মিম। কথা বলে না, মিম নি। তো পূর্ণ মিম তো আমরা চিনি বা জানি, তো পূর্ণ মিম যদি শুরুর মিম লিখতে হয় তাহলে শুধু মিমের মাথাটা এসে যাবে, এখানে মিমের মাথা লেখা এরকম জাস্ট একটু টান দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় শুরুর মিম। তারপর দেখেন দুই দিকে রেখা টেনে মাঝখানে যদি এরকম ভাবে দিয়া দেয়, সেটাকে বলা হয় মাঝের মিম। হ্যাঁ, তারপরে হলো আপনার জাস্ট একটু রেখা টেনে পূর্ণ মিমের মতোই লেখা দিতে পারবো। হ্যাঁ, তাইলে সেটা হয়ে যাবে শেষের মিম। এরপরে রয়ে গেল গোলহা। কোন হা রইছে? হ্যাঁ, তো গোলহাটা আমরা একটু লেখি খাতায়, এটার নাম হলো গোলহা, মানে পূর্ণ গোলহা। তো এখন যদি শুরুর গোলহা লিখতে চাই তাহলে লিখতে হবে এরকম ভাবে, এরকম হা বানায়া তারপর জাস্ট একটু রেখা টেনে দিতে হবে, শুরুর হা। তারপরে একটু রেখা টান দিয়ে যদি নিচের দিকে নিয়ে উপর দিকে উঠে এরকম ঘুরায় নিয়ে আসি, মাঝের হা। এরপরে এইরকম রেখা টেনে যদি আমরা উপর দিকে উঠে এইরকম ভাবে দিয়া দেই, তখন সেটাকে বলা হয় শেষের হা। হ্যাঁ, হায়ের পরে কি আছে? হা ওয়াও। ওয়ার তেমন করে পরিবর্তন ঘটে না, হামজারও তেমন কোনো পরিবর্তন ঘটে না, ইয়াটা তো দেখাই দিছি আমরা। তো বলেন না সবাই আলহামদুলিল্লাহ। তো এখন আসেন আমরা একটু বইতে যাই সবাই। বইয়ের আপনারা সবাই 21 পৃষ্ঠা বাহির করেন। বাহির করছেন? সবাই আমার সাথে পড়েন। এখন আঙ্গুল দিয়ে একদম সুন্দর করে আঙ্গুল দিয়ে ধরেন, চাপ দিয়া আঙ্গুল দিয়ে ধরে ধরে বাচ্চাদের মতো পড়েন। শুরুর বা, মাঝের বা, শেষের বা। আচ্ছা, আপনারা কেউ পড়েন না, এতে অনেক সময় লাগবে, আপনারা শুধু শোনেন, আমি বলে যাই শোনেন, পরে আপনারা ভালো করে ভিডিও এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, মিলিয়ে মিলিয়ে পড়ে নিন। শুরুর তা, মাঝের তা, শেষের তা, শুরুর সা, মাঝের সা, শেষের সা, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, শুরুর হা, মাঝের হা, শেষের হা, শুরুর খ, মাঝের খ, শেষের খ, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন, শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন, শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ, শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ, শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন, শুরুর গইন, মাঝের গইন, শেষের গইন, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ, শুরুর জ, মাঝের জ, শেষের জ, শুরুর কাফ, শেষের মাঝের কাফ, শেষের কাফ, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম, শুরুর মিম,
মাঝের মিম শেষের মিম শুরুর হা মাঝের হা শেষের হা শুরুর ত মাঝের ত শেষের ত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমি যেই পড়াটা পড়াইলাম এইটা আগামীকাল কি তেল দিয়ে বাজবেন? সরিষার তেল।